আজকে মিশন ক্যারিয়ারের আমরা সেকেন্ড স্টেজে দাঁড়িয়ে রয়েছি। আগের দিন আমরা আলোচনা করেছিলাম ম্যাথামেটিক্স নিয়ে, যেটার পার্ট ছিল 50 মার্কস। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। আমাদের সঙ্গে আছেন প্রফেসর শুভ সেনগুপ্ত, যার মোর দ্যান 15 ইয়ার্স এক্সপিরিয়েন্স, এবং এই 15 ইয়ার্স এক্সপিরিয়েন্স কি আজকে আমরা স্টুডেন্টদেরকে কী করে কাজে লাগাতে পারবো সেটাই কিন্তু শুভ স্যার আজকে আমাদের বিভিন্ন টপিক্সের মাধ্যমে, যেমন আজকে আমরা যেটুকু জানতে পেরেছি আমাদের বোর্ডে লেখা আছে ওয়ার্ক, এই ওয়ার্কের বিষয়ে শুভ স্যার আজকে তোমাদের কিছু আলোচনা করবে। আমি শুভ স্যারকে বলবো যে আপনি এসে একটু স্টুডেন্টদের কিছু স্টার্ট করে দিয়ে। থ্যাংক ইউ অরিন্দম। ওয়েলকাম স্টুডেন্টস। এক্ষুনি অরিন্দম যেটা বললো সেটা হচ্ছে আমরা আজকে জেক্সপোর সেকেন্ড ফেজে রয়েছি এবং ফিজিক্যাল সায়েন্স এর আন্ডারে আমাদের ভেরিয়াস চ্যাপ্টারকে ডিসকাস করতে হবে। তো ওয়ার্ক, এনার্জি, পাওয়ার এইটা তোমাদের ফিজিক্যাল সায়েন্সের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক। এই টপিকের আজকে আমরা ওয়ার্কের উপর টোটাল ডিসকাশনটা করব। তাহলে চলো আমরা আগে স্টার্ট করি। এই চ্যাপ্টারের এই ওয়ার্ক রিলেটেড আমাদের ভেরিয়াস টাইপ অফ নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে গেলে কি কি ধরনের আমাদের কনসেপ্ট লাগবে প্রবলেমকে সলভ করতে, কোন কোন পয়েন্টকে আমরা বেশি এমফাসাইজ করব, আমরা আগে সেগুলোকে ডিসকাস করব। আমাদের এইখানে যে ভিডিওটা যেটা তৈরি হচ্ছে এটা পুরোটাই কিন্তু একটা কথা মাথায় রেখে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট ছাড়া আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের যদি কোনো স্টুডেন্ট জেক্সপোর জন্য প্রিপারেশান নেয় তাহলে পরে সেই স্টুডেন্ট কিভাবে নিজেকে প্রিপেয়ার করবে এই এক্সামিনেশানের জন্য। তাহলে চলো আজকে আমরা শুরু করি ওয়ার্ক এই চ্যাপ্টারটা দিয়ে। ওয়ার্ক বা কৃতকার্য। কৃতকার্য বলতে আমরা কি বুঝি? কৃতকার্য মানে হলো যদি আমরা কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করি এবং এই বল প্রয়োগের দরুন বস্তুটার যদি একটি নির্দিষ্ট পরিমাণ সরণ হয়, তাহলেই আমরা ফিজিক্সের টার্মে বলবো ওই বস্তুর উপর বল একটি নির্দিষ্ট পরিমাণ কার্য সম্পন্ন করেছে। তাহলে দেখো আমাদের ওয়ার্ক রিলেটেড পার্টে ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট, বল এবং সরণ, এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট। যেরকম ধরো যদি কোনো ইঞ্জিন, আমরা যদি একটা ট্রেনের ইঞ্জিনের এক্সাম্পল নিই, তাহলে ট্রেনের ইঞ্জিন কি করে, সেই ট্রেনে যা যা কম্পার্টমেন্ট রয়েছে সেই কম্পার্টমেন্টগুলোকে ড্র্যাগ করে, টেনে নিয়ে যায়। তাহলে ইঞ্জিনের জন্য ওই ট্রেনের অন্য বগিগুলো ডিসপ্লেসড হচ্ছে বা সরণ হচ্ছে, তাহলে এটা একটা কৃতকার্য। আমরা একটা কোনো বস্তুকে ঠেলছি একটা নির্দিষ্ট বল দিয়ে, বস্তুটা সরণ হচ্ছে, এটা একটা কৃতকার্য। তাহলে যখনই বল প্রয়োগের দরুন কোনো বস্তুর সরণ হবে সেটাকেই আমরা বলবো কৃতকার্য। এবার কৃতকার্য যখন আমরা কোনো নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব, যখন আমাকে ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে দেবে, সেখানে কৃতকার্য আমরা কীভাবে সলভ করতে পারবো আমরা সেবার এগুলোকে ডিসকাস করছি। ধরা যাক এটা একটা হরাইজেন্টাল সারফেস বা সমান্তরাল একটা তল, এর উপর আমরা এ পজিশানে একটা ব্লককে প্লেস করেছি। এই ব্লকটা ইনিশিয়ালি রেস্টে রয়েছে, অর্থাৎ স্থির অবস্থায় আছে। আমরা এই বস্তুর উপর বল দুভাবে প্রয়োগ করব। প্রথমবারে আমরা বলটাকে প্রয়োগ করব এই তলের সমান্তরাল বরাবর। ধরা যাক আমরা এফ মানের একটা বল প্রয়োগ করলাম, এর জন্য কি হবে, বস্তুটির সরণ হবে। ধরে নাও প্রথম ক্ষেত্রে এই তলে কোনো ঘর্ষণ বা ফ্রিকশন নেই, বস্তুটার উপর বল প্রয়োগ করা হলো, বস্তুটি এ পজিশান থেকে বি পজিশানে তার ডিসপ্লেসমেন্ট হলো বা সরণ ঘটল। আমরা কনসিডার করছি সরণের পরিমাণ হচ্ছে এস। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে বস্তুর উপর আমরা বল প্রয়োগ করলাম তলের সমান্তরালে, বস্তুটি এ পজিশান থেকে বি পজিশানে ডিসপ্লেসড হলো, তাহলে পরে বস্তুটির এস পরিমাণ সরণ হলো। এক্ষেত্রে যদি আমাকে ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে বলা হয় তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু কী হবে, কি পরিমাণ বল আমরা প্রয়োগ করেছি এবং কি পরিমাণ বস্তুটির সরণ হয়েছে, এই দুটোর গুণফল বা প্রোডাক্ট, অর্থাৎ ডাব্লু ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস। এটা হলো আমাদের কন্ডিশন নাম্বার 1। অর্থাৎ কি মনে রাখছো, ডাব্লু ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস আমরা কখন অ্যাপ্লাই করব, যদি আমরা একটা বস্তুর উপর বল প্রয়োগ করছি তলের সমান্তরালে
এবং বস্তুটির সরণ ঘটছে প্রযুক্ত বলের অভিমুখে। যদি ভালো করে ফিগারটা দেখো তাহলে দেখো বস্তুটির সরণ ঘটেছে এ থেকে বি পজিশনে, যে ডিরেকশানে বল দিয়েছি সেই ডিরেকশন বরাবর। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি প্রযুক্ত বল এবং বস্তুর সরণ এরা হচ্ছে পরস্পর সমান্তরাল। তাহলে W ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস, এই কন্ডিশনটা তোমরা নিউমেরিক্যাল প্রবলেমে যখনই দেখবে যে প্রযুক্ত বলের অভিমুখে বস্তুর সরণ ঘটছে, তখনই আমরা এই ইকুয়েশনটাকে ইউজ করব। এটা একটা কন্ডিশন। এবার আমরা সেকেন্ড একটা কন্ডিশনকে নিয়ে ডিসকাস করব, যেটা আরেকটু আলাদা। ধরা যাক আবার সেম সারফেসের উপর আমরা ব্লকটাকে প্লেস করেছি। আবার আগের বারের মতো কনসিডার করলাম ব্লকটার ইনিশিয়াল পজিশন বা প্রাথমিক অবস্থান হচ্ছে এ। এইবারে আমরা কি করছি, ব্লকের উপর ভালো করে দেখো, আর কিন্তু আমরা আগের বারের মতন তলের সমান্তরালে বল প্রয়োগ করলাম না। এক্ষেত্রে আমরা বলটাকে তলের সাথে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাঙ্গেল থিটাতে বলটা প্রয়োগ করলাম বস্তুটির উপর। অর্থাৎ এখানে প্রযুক্ত বল সমান্তরালের সঙ্গে থিটা কোণে আনত। ধরা যাক বস্তুটি এই বলের দরুন এ পজিশন থেকে আবার বি পজিশনে ডিসপ্লেসড হলো। আমরা আগের বারের মতন কনসিডার করছি এস হচ্ছে বস্তুটির সরণ। এই দুটো ফিগারের মধ্যে কি ডিফারেন্স দেখা যাচ্ছে? এখানে প্রযুক্ত বল সরণ একই অভিমুখে, এক্ষেত্রে কি দেখা যাচ্ছে, এইটা হচ্ছে বস্তুর সরণ আর প্রযুক্ত বল দেখো সরণের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন বা আনত। তাহলে এক্ষেত্রে অবশ্যই W ইকুয়ালস টু এফ ইন্টু এস, এই ইকুয়েশনটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? যেহেতু প্রযুক্ত বল সরণের সাথে বস্তু যেদিকে সরণ ঘটছে তার সাথে থিটা কোণে আনত, তাহলে আমাকে এই প্রযুক্ত বলের একটা এফেক্ট বের করতে হবে যে ডিরেকশানে বস্তুটির সরণ ঘটেছে সেই ডিরেকশানে। এইটাকে বলা হয় বলের উপাংশ। এটা নির্ণয় করার জন্য আমরা কি করে ক্যালকুলেশনটা করব? আমরা যদি এই পার্টটুকুকে আলাদা করে ড্র করি তাহলে জিনিসটা দেখো এইরকম দাঁড়াচ্ছে। বস্তুটির সরণ ঘটেছে সমান্তরাল অনুভূমিকভাবে, আমরা বস্তুটির উপর বল প্রয়োগ করেছি একটা নির্দিষ্ট পরিমাণ কোণে থিটা, এইটা হলো এস। তাহলে আমাকে যদি এই প্রযুক্ত বলে একটা এফেক্ট বের করতে হয় যেদিকে বস্তুটির সরণ ঘটেছে সেই দিকে, তাহলে কি করব? আমরা এখান থেকে এরকম একটা পারপেন্ডিকুলার ড্রপ করব, একটা লম্ব টানব। ধরা যাক আমরা এর নাম দিলাম ও পি কিউ। তাহলে দেখো ওপি কিউ একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমাকে কি বের করতে হবে? ভূমি বা ওপির মান। কেন? কারণ বস্তুটির সরণ ঘটেছে এই সরল রেখা বরাবর। তাহলে আমরা যদি এই ওপির মান বের করতে চাই তাহলে আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ ইজ ইকুয়াল টু কস থিটা। তাহলে আমরা এই ট্রায়াঙ্গেল ওপি কিউ, এই ট্রায়াঙ্গেল থেকে যদি আমাকে নির্ণয় করতে বলা হয় কস থিটার ভ্যালু, তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু কী হবে? ভূমি ওপি ডিভাইডেড বাই অতিভুজ ও কিউ। তাহলে ওপি ডিভাইডেড বাই ও কিউ হলো কস থিটা। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে ওপি। তাহলে ওপি ইজ ইকুয়াল টু ও কিউ কস থিটা। এবারে ভালো করে দেখো ও কিউ কি? ও কিউ হচ্ছে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ যেটা প্রযুক্ত বলকে নির্দেশ করছে। তাহলে পরে আমরা ওপির মান কত পেলাম? ওপি ইজ ইকুয়াল টু এফ কস থিটা। স্টুডেন্ট খুব ভালো করে এই পার্টটাকে মনে রাখবে। যখনই আমরা বল প্রয়োগ করব সরণের সাথে একটি নির্দিষ্ট কোণে, তখন আমাকে কনসিডার করতে হবে প্রযুক্ত বলের কোন উপাংশের জন্য বস্তুটির সরণ ঘটছে। এখানে ছবি অনুযায়ী আমরা কি দেখতে পেলাম? এফ কস থিটা এই কম্পোনেন্টের জন্য বস্তুটি এ পজিশন থেকে বি পজিশনে ডিসপ্লেসড হয়েছে বা বস্তুটির সরণ এ থেকে বিতে হয়েছে। তাহলে এই যে তোমরা উপাংশের মানটা পেলে এফ কস থিটা, এইবার এই উপাংশ দিয়ে আমরা যদি বস্তুর সরণকে গুণ করি তাহলে পরে পাবো আমরা এই সেকেন্ড কেসে
এফ পরিমাণ বল প্রয়োগের দরুন বস্তুটির কৃতকার্যের মান। তাহলে পরে আমরা যদি এইবার সেকেন্ড পার্টে ক্যালকুলেশনটা করি, তাহলে আমরা টোটাল এফ আর কনসিডার করব না, আমরা কনসিডার করব এফ কস থিটা উপাংশ মাল্টিপ্লাইড বাই সরণ এস। তাহলে আমরা যদি এই ইকুয়েশনটাকে ইকুয়েশন নাম্বার 1 আর এই ইকুয়েশনকে যদি আমি ইকুয়েশন নাম্বার 2 বলি, তাহলে আমাদের নিউমেরিক্যাল প্রবলেম থেকে সবসময় দেখতে হবে বস্তুর সরণ প্রযুক্ত বলের অভিমুখে হচ্ছে না বস্তুর সরণ প্রযুক্ত বলের সাথে একটি নির্দিষ্ট কোণে হচ্ছে। যদি প্রযুক্ত বলের অভিমুখে বস্তুর সরণ হয় W ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস, যদি বল প্রযুক্ত হয় এবং বস্তুর সরণ প্রযুক্ত বলের সাথে থিটা কোণে ঘটে, তাহলে পরে আমাদের ইকুয়েশন হবে W ইজ ইকুয়াল টু এফ কস থিটা ইন্টু এস। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা যদি আরেকবার রিঅ্যারেঞ্জ করে লিখি, তাহলে তোমরা এভাবেও লিখতে পারো W ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। এই দুটো কনসেপ্ট খুব ভালো করে সবাই ইউজ করবে। তাহলে আমরা অ্যাকচুয়ালি এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে বের করলাম ভূমির মান। কেন? ভূমির মান আমাকে দেবে প্রযুক্ত বলের সরণের অভিমুখে উপাংশ। এইবারে ইকুয়েশন নাম্বার 1 বা ইকুয়েশন নাম্বার 2 যেটা দিয়েই আমরা কৃতকার্যকে এক্সপ্লেন করি না কেন, আমাদের মনে রাখতে হবে আমরা ওয়ার্ক ডান বা কৃতকার্যকে 3টে ক্যাটেগরিতে ক্লাসিফাই করতে পারি। অর্থাৎ আমরা কৃতকার্যের 3 রকমের প্রকারভেদ পাই। দেখা যাক প্রকারভেদগুলো কি। নাম্বার 1 ধনাত্মক কার্য বা পজিটিভ ওয়ার্ক, নাম্বার 2 ঋণাত্মক কার্য বা নেগেটিভ ওয়ার্ক, নাম্বার 3 কার্যহীন অবস্থা বা শূন্য কার্য, যেটাকে আমরা বলবো জিরো ওয়ার্ক। তাহলে আমরা ফার্স্ট কন্ডিশন কি করব? পজিটিভ ওয়ার্ক। পজিটিভ ওয়ার্ক মানে ধনাত্মক কার্য। আমরা এই ইকুয়েশনটা স্টার্ট করার আগে এই মেন ইকুয়েশনটাকে আমরা আমাদের একটা রেফারেন্স ইকুয়েশন হিসাবে ট্রিট করব। W ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। আমরা যদি থিটার মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে রাখি, তাহলে পরে আমরা কি জানি? কস থিটা সব সময়তে একটা পজিটিভ ভ্যালু দেয়। অর্থাৎ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে কস থিটার মান হচ্ছে ধনাত্মক। এবারে আমরা যদি থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি পুট করি, তাহলে পরে তোমরা সবাই কি জানো? কস 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু +1। এইটা হচ্ছে কসের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে ভালো করে এই ইকুয়েশনটা দেখো, কস থিটা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ম্যাক্সিমাম ভ্যালু দিচ্ছে। তাহলে আমরা যদি বল এবং সরণ অপরিবর্তিত রাখি, তাহলে যখন থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি হবে, তখন আমরা ম্যাক্সিমাম ওয়ার্ক ডান পাবো। তার মানে এই কন্ডিশন ওয়াইজ আমরা যদি এই ইকুয়েশনটাকে লিখি, তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে দেখো? W ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস ইন্টু কস 0 ডিগ্রি। কস 0 ডিগ্রি মানে +1, তাহলে এফ এস ইন্টু +1, এটা হয়ে গেল পজিটিভ এফ ইন্টু এস। তাহলে দেখো এই যে প্লাস সাইন, এটা দেওয়ার দরকার নেই, এটা তোমাদের বোঝানোর জন্য আমি বলছি। ওয়ার্ক ডানটা হচ্ছে ধনাত্মক। কখন এটা হলো? আমাদের প্রথম পার্টের সিম্পল এক্সাম্পলটা দেখো। ব্লকটা ছিল, আমরা ব্লকের উপর ফোর্স অ্যাপ্লাই করলাম, ব্লকটা এ পজিশন থেকে বি পজিশনে ডিসপ্লেসড হলো। তাহলে ব্লকটা কোন দিকে ডিসপ্লেসমেন্ট হলো? এইভাবে ভালো করে অ্যারো দুটো দেখো। এফ যেদিকে, বস্তুটির সরণ বা ডিসপ্লেসমেন্ট সেম দিকে। তাহলে যদি আমরা দেখতে পাই প্রযুক্ত বল এবং সরণ এরা পরস্পর সমান্তরাল, আমরা পাবো এই কন্ডিশন থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। অর্থাৎ কি মনে রাখছো? প্রযুক্ত বলের অভিমুখে যখনই বস্তুর সরণ হবে,
আমরা থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি পাবো, কস 0 তোমাকে ম্যাক্সিমাম ভ্যালু দেবে, আমরা যে ওয়ার্ক ডান পাবো সেটাও ম্যাক্সিমাম এবং সেটা হবে একটা ধনাত্মক মান। কিন্তু যদি এরকম কোনো কন্ডিশন হয় যেখানে বস্তুর যেদিকে সরণ হচ্ছে তার ঠিক বিপরীত দিকে কাজ করছে কোনো একটি বল, তাহলে পরে আমরা দেখব কৃতকার্য হয়ে যাবে ঋণাত্মক। তাহলে পজিটিভ ওয়ার্কে কি মনে রাখছো, থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে পরে প্রযুক্ত বল এবং সরণ হবে পরস্পর সমান্তরাল, অর্থাৎ বস্তুর সরণ হবে প্রযুক্ত বলের অভিমুখে, আমরা ওয়ার্ক ডান পাবো ম্যাক্সিমাম এবং সেই ভ্যালুটা হচ্ছে প্লাস এফ ইন্টু এস। এটা গেল ফার্স্ট পার্ট। এবার সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে নেগেটিভ ওয়ার্ক বা ঋণাত্মক কার্য। নাম্বার 2, নেগেটিভ ওয়ার্ক। থিটা যদি গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয় তাহলে পরে আমরা দেখব কস থিটার মান হচ্ছে মাইনাস। যখনই থিটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি আমরা দেখব কস থিটা হচ্ছে একটা নেগেটিভ কোয়ান্টিটি, একটা ভ্যালু ধরা যাক। কীরকম, আমরা যদি কনসিডার করি থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, আগের বারে আমরা কনসিডার করেছিলাম থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, এবারে আমি কনসিডার করছি থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কসের ভ্যালু কত? কস 180 ডিগ্রির মান যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কস 180 ডিগ্রি হচ্ছে -1। তাহলে দেখো যেই মোমেন্টে কস হয়ে যাবে -1, এই ইকুয়েশনে আমরা যদি -1 পুট করি তাহলে এফ ইন্টু এস ইন্টু -1 আলটিমেটলি হয়ে যাবে নেগেটিভ ওয়ার্ক। তাহলে কোয়েশ্চেন হচ্ছে কখন আমরা থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি পুট করব? তাহলে আমাদের এমন কোনো এক্সাম্পল কনসিডার করতে হবে যেখানে আমরা দেখব অবজেক্টের যেদিকে সরণ হচ্ছে বল তার ঠিক বিপরীত দিকে কাজ করছে। কীরকম, আমরা আগের বারের ফিগারটাকেই আরেকবার কনসিডার করি, কিন্তু এইবার আমরা একটু কন্ডিশন চেঞ্জ করব। পজিশন এ, আগের বারে আমরা কি করেছি, আমরা কিন্তু কোথাও কনসিডার করিনি কোনো ঘর্ষণ ছিল। এইবার মনে করো এই যে তলটা এটা মসৃণ তল নয়, এখানে একটা নির্দিষ্ট পরিমাণ অমসৃণতা রয়েছে। তাহলে যখনই এই সারফেসটা অমসৃণ বা রাফ হবে, তুমি যখনই একটা অবজেক্টকে এই সারফেসের উপর দিয়ে মুভ করাবে, অবজেক্ট যেদিকে মুভ করবে তার ঠিক বিপরীত দিকে কাজ করবে হচ্ছে ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল। ধরা যাক আমরা অবজেক্টের উপর আগের বারের মতন আবার বাঁদিক থেকে ডান দিকে এফ পরিমাণ বল প্রয়োগ করলাম। অবজেক্টটা এ থেকে বিতে গেল। এইবার এখানে আমাদের একটা নতুন বল যুক্ত হলো। নতুন বলটা কি? ফোর্স অফ ফ্রিকশন, যেটাকে আমরা স্মল এফ দিয়ে ডিনোট করছি। এইটা কিন্তু প্রযুক্ত বল নয়, এটা হচ্ছে ঘর্ষণ বল। অর্থাৎ এই বস্তুটি যখন এই অমসৃণ তলের উপর দিয়ে একটি নির্দিষ্ট দিকে মুভ করছে, তার গতির বিপরীতে যে ঘর্ষণ বলটা কাজ করছে সেটাই হচ্ছে আমাদের স্মল এফ। তাহলে এই ঘর্ষণ বল বস্তুর সাথে সবসময় বস্তুর গতির অভিমুখের বিপরীতে কাজ করতে থাকবে। বস্তুটি কোন দিকে সরণ ঘটেছে? এ থেকে বি এর দিকে। ভালো করে ফিগারে দেখো ঘর্ষণ বলের অভিমুখ কোন দিকে? বি থেকে এর দিকে। তাহলে আমরা যদি এই দুটো অ্যারোকে খুব ভালো করে অবজার্ভ করি তাহলে দেখো দুটো অ্যারো একটা আরেকটার বিপরীতমুখী। যখনই দুটো অ্যারো একটা আরেকটার বিপরীতমুখী হবে তখনই কি দাঁড়াবে? এই থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি কন্ডিশন। অর্থাৎ ঘর্ষণ বল বা স্মল এফ আর বস্তুর সরণ এস এরা হচ্ছে পরস্পর বিপরীতমুখী। যখনই আমরা এরকম পরস্পর বিপরীতমুখী কন্ডিশন পাবো আমরা বলবো থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে cos 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু -1, তাহলে অটোমেটিক্যালি আমাদের ওয়ার্ক ডানটা হয়ে যাবে নেগেটিভ। তাহলে এখানে আমি কি ক্যালকুলেট করব? এইটাই হচ্ছে স্টুডেন্টসরা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। দেখো এখানে দুটো বল আছে,
একটা হচ্ছে তুমি যে বলটা প্রয়োগ করেছো ক্যাপিটাল এফ, আর একটা হচ্ছে দেখো ঘর্ষণ বল, যেটা তলের সাথে বস্তুর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার কারণের জন্য তৈরি হচ্ছে। আমরা কিন্তু এই এফ এর জন্য ওয়ার্ক ডান ক্যালকুলেট করব না, আমরা ক্যালকুলেট করব ফ্রিকশনের জন্য ওয়ার্ক ডান বা ঘর্ষণ বলের জন্য কৃতকার্য। তাহলে পরে আমরা যখন ওয়ার্ক ডানটা লিখব, এটাকে আর শুধুমাত্র ডাব্লু লিখব না, আমরা ডাব্লুর সাফিক্সে লিখব ফ্রিকশন, কারণ আমাদের এটা মেনশন করতে হবে। যখনই লিখছো ডাব্লুর সাফিক্সে ফ্রিকশন, তার মানে তুমি এখানে ক্যালকুলেট করছো ঘর্ষণ বল দ্বারা কৃতকার্য। তাহলে তোমার এখানে ছবি অনুযায়ী ঘর্ষণ বলের মান কত, স্মল এফ, কতটা পরিমাণ ডিসপ্লেসমেন্ট বা সরণ হয়েছে বস্তুটির এস। এবারে কস থিটা, থিটা কোথা থেকে আসবে, থিটা আসবে এই দুটো অর্থাৎ ঘর্ষণ বল এবং সরণ এরা পরস্পর বিপরীতমুখী হওয়ার জন্য আমাদের কন্ডিশন হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি লিখব, কস অফ 180 ডিগ্রি। কস 180 ডিগ্রির মান অলরেডি আমরা দেখেছি -1। তাহলে দেখো আমাদের ওয়ার্ক ডানের এক্সপ্রেশনটা কি দাঁড়াচ্ছে, এফ ইন্টু এস ইন্টু -1। তাহলে ফাইনালি আমরা কি পেলাম, ডাব্লু ফ্রিকশন ইজ ইকুয়াল টু নেগেটিভ অফ এফ এস। তাহলে ভালো করে দেখো, পজিটিভ ওয়ার্কে আমরা ক্যালকুলেট করেছিলাম ওয়ার্ক ডান বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স, প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য। নেগেটিভ ওয়ার্কে কিন্তু আমরা ক্যালকুলেট করলাম ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশনাল ফোর্স, অর্থাৎ ঘর্ষণ বল দ্বারা কৃতকার্য। সেই জন্য দেখো ওয়ার্ক ডানটা হলো নেগেটিভ। বড় করব, ঠিক আছে? তাহলে আমাদের ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশন ইজ ইকুয়াল টু নেগেটিভ অফ এফ ইন্টু এস। তাহলে যখনই আমরা দেখতে পাবো প্রযুক্ত বল এবং সরণ পরস্পর বিপরীতমুখী, অর্থাৎ বস্তুর সরণ বলের বিপরীতে হচ্ছে, ওয়ার্ক ডানটা হবে নেগেটিভ। তাহলে পজিটিভ ওয়ার্ক বল দ্বারা কৃতকার্য, নেগেটিভ ওয়ার্ক ক্যালকুলেশনের জন্য আমরা কি করলাম, ঘর্ষণ বল দ্বারা কৃতকার্য। এবার আমাকে কনসিডার করতে হবে জিরো ওয়ার্ক, শূন্য কার্যের কন্ডিশন। তাহলে এবার আমরা থার্ড টাইপে চলে আসছি। থার্ড টাইপ অফ পার্টে আমাদের তিনটে কন্ডিশন অ্যারাইজ করতে পারে। কেস 3, জিরো ওয়ার্ক বা কার্যহীন অবস্থা, শূন্য কৃতকার্য। আবার এই ইকুয়েশনটার আমরা হেল্প, তুমি যদি এই ইকুয়েশনটাকে রেফার করো তাহলে কন্ডিশন নাম্বার 1 কি বলছে, যদি এফ ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে দেখো ওয়ার্ক ডান হবে না। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, আমরা যদি কোনো বস্তুর উপর বল না প্রয়োগ করি, তাহলে পরে অটোমেটিক্যালি আমরা কি দেখব, বস্তুর কোনো সরণ হবে না, তাহলে ওয়ার্ক ডানটা হয়ে যাবে 0। কিন্তু এই কন্ডিশনটাকে নিয়ে আমার মাথা ঘামিয়ে বেশি দরকার নেই, কেন, বল প্রযুক্ত হচ্ছে না, অতএব সেক্ষেত্রে ওয়ার্ক ডান 0। কন্ডিশন নাম্বার 2, যদি সরণ না হয়, ধরো আমাদের এরকম একটা বিরাট বড় ভারী একটা বক্স দেওয়া হয়েছে যার হিউজ ওয়েট, তুমি গায়ের জোরে এর উপর বল প্রয়োগ করছো এফ, কিন্তু ব্লকের কোনো মুভমেন্ট নেই। তাহলে তুমি সারাদিন ধরে যদি এর উপর ফোর্স অ্যাপ্লাই করে যাও, তুমি দেখবে অবজেক্টের কোনো ডিসপ্লেসমেন্ট নেই, এস 0। তাহলে এই ইকুয়েশনে তুমি যেই মোমেন্টে এস ইকুয়ালস টু 0 পুট করবে, ওয়ার্ক ডান হয়ে যাবে 0। তাহলে এই দুটো কন্ডিশন, প্রথম কন্ডিশনটা নিয়ে আমরা খুব বেশি চিন্তা করব না। সেকেন্ড কন্ডিশনে কি হলো, বল প্রযুক্ত হলেও বস্তুর সরণ ঘটলো না, অর্থাৎ কৃতকার্য হলো 0। কিন্তু যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, বলও থাকবে সরণও থাকবে কিন্তু কৃতকার্যটা হবে 0, সেটা কোন কন্ডিশনে আসবে, এইটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশন। দেখো স্টুডেন্টসরা, এখানে কস থিটা একটা টার্ম থেকে যাচ্ছে,
কস থিটা যদি কোনোভাবে 0 হয়ে যায় তাহলে এফ এবং এস 0 না হলেও টোটাল ওয়ার্ক ডানটা 0 হবে। কখন এটা সম্ভব? আমরা সবাই জানি যদি থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তাহলে পরে কস থিটা ইজ ইকুয়াল টু 0। এই কন্ডিশনটা আমাকে এবার অ্যাপ্লাই করতে হবে। থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটাটা কি ছিল? প্রযুক্ত বল এবং সরণের অন্তর্বর্তী কোণ, যেটা আমরা একটু আগে ডায়াগ্রামে ড্র করেছিলাম। তাহলে এই থিটার মান 90 ডিগ্রি হবে। কীরকম কন্ডিশন? ধরা যাক এরকম একটা সার্কুলার পাথে একটা অবজেক্ট ইউনিফর্ম সার্কুলার মোশন বা কনস্ট্যান্ট স্পিডে রোটেট করছে, ধরা যাক ও বিন্দুকে কেন্দ্র করে। কোনো একটা মুহূর্তে এইটা হচ্ছে বস্তুটির অবস্থান। মনে রাখতে হবে যদি ইউনিফর্ম সার্কুলার মোশন কন্টিনিউ করতে হয় তাহলে পরে সবসময় বস্তুটির উপর এই সার্কুলার পাথের বা বৃত্তাকার পথের কেন্দ্রের অভিমুখে একটি বলকে ক্রিয়া করে যেতে হবে। অর্থাৎ এই বস্তুটি একটা কনস্ট্যান্ট স্পিডে এই সার্কুলার পাথে রোটেট করতে পারবে তখনই যদি এর উপর কেন্দ্রের মুখে একটা বল কাজ করে। এই বলটাকে বলা হয় সেন্ট্রিপেটাল ফোর্স, যার বাংলা নাম অভিকেন্দ্র বল, কেন্দ্রের অভিমুখী একটা বল। কিন্তু তুমি যদি বস্তুটির সরণ বা গতির অভিমুখকে নাও, কিভাবে পাবে? প্রত্যেকটা পয়েন্ট থেকে তোমাকে এইভাবে একটা করে ট্যানজেন্ট বা স্পর্শক আঁকতে হবে। ভালো করে ফিগারটা দেখো। এই কেন্দ্রাভিমুখী বল বা সেন্ট্রিপেটাল ফোর্স কিভাবে অ্যাক্ট করছে? এই সার্কুলার পাথ বা বৃত্তাকার পথের রেডিয়াস বা ব্যাসার্ধ বরাবর বস্তুটির গতির অভিমুখ বা সরণের অভিমুখ কোন দিকে? সরণের অভিমুখ হচ্ছে স্পর্শক বরাবর। আমরা সবাই জানি রেডিয়াস এবং ট্যানজেন্ট অর্থাৎ ব্যাসার্ধ এবং স্পর্শক এই বৃত্তাকার পথের পরিধির উপর প্রত্যেকটা বিন্দুতে পরস্পর লম্ব। তাহলে আমরা এই যে অ্যাঙ্গেলটা পাচ্ছি এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এইটা ফোর্স, এইটা ডিসপ্লেসমেন্ট। তাহলে এবার যদি তুমি ক্যালকুলেট করো ওয়ার্ক ডান বাই দ্য সেন্ট্রিপেটাল ফোর্স অর্থাৎ অভিকেন্দ্র বল দ্বারা এই বস্তুটির উপর কতটা কৃতকার্য সম্পন্ন হচ্ছে, তখন আমরা কিভাবে লিখব? ডাব্লু সাফিক্স সেন্ট্রিপেটাল। কেন সেন্ট্রিপেটাল? তার কারণ হচ্ছে সেন্ট্রিপেটাল টার্মটার বাংলায় হচ্ছে অভিকেন্দ্র বল। তাহলে এখানে ওয়ার্ক ডান কে করবে? অভিকেন্দ্র বল। তাহলে অভিকেন্দ্র বলকে আমরা কি দিয়ে লিখছি? এফ সাফিক্স সি। ডিসপ্লেসমেন্ট আগের মতন এস থাক। এইবার কস কত? দেখো ফিগারে বলের অভিমুখ সরণের অভিমুখ এরা পরস্পর লম্ব। তাহলে পরে আমরা এখানে অ্যাপ্লাই করব কন্ডিশন কস 90 ডিগ্রি। তাহলে এই ফিগার অনুযায়ী সরণও আছে বলও আছে, কিন্তু কস 90 ডিগ্রির ভ্যালু যেহেতু 0 সেই কারণের জন্য আমরা আলটিমেটলি ইন শর্ট ডাব্লুসি বা ওয়ার্ক ডান বাই সেন্ট্রিপেটাল ফোর্স পেয়ে গেলাম 0। তাহলে দেখো এখানে আমরা একটা সিম্পল এক্সাম্পল থেকে বললাম ওয়ার্ক ডান বাই সেন্ট্রিপেটাল ফোর্স বা অভিকেন্দ্র বল কর্তৃক কৃতকার্য শূন্য। কেন? কারণ অভিকেন্দ্র বল সরণের সাথে লম্বভাবে বস্তুর উপর ক্রিয়াশীল। শুধু এরকম বলে নয়, তোমরা যখনই কোনো নিউমেরিক্যাল প্রবলেমে এরকম কোনো কন্ডিশন পাবে যে কন্ডিশনে তোমরা দেখতে পাচ্ছ প্রযুক্ত বল এবং বস্তুর সরণের অভিমুখ পরস্পর লম্ব, সেই সব ক্ষেত্রে আমাদের কৃতকার্যের মানটা হবে 0। তাহলে আমরা তিনটে কন্ডিশন পেলাম। পজিটিভ ওয়ার্ক, পজিটিভ ওয়ার্ক কখন হচ্ছে? যদি বস্তুর সরণ প্রযুক্ত বলের অভিমুখে হয়। নেগেটিভ ওয়ার্ক বা ঋণাত্মক কার্য কখন হচ্ছে? যদি বস্তুর সরণ প্রযুক্ত বলের অভিমুখের বিপরীতে হয়। জিরো ওয়ার্ক বা শূন্য কার্য কখন হচ্ছে?
যদি কোনো বল প্রয়োগ না করি কৃতকার্য শূন্য, যেটাকে আমরা কনসিডার করব না। সেকেন্ড কন্ডিশন, বল প্রয়োগ করা হলো অথচ বস্তুর কোনো সরণ হলো না, সেক্ষেত্রে কৃতকার্য শূন্য। কিন্তু যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যখন বল এবং সরণ পরস্পর লম্ব, তখন আমাদের কৃতকার্যের মান হচ্ছে শূন্য। তাহলে এক্ষেত্রে সেন্ট্রিপেটাল ফোর্স বা অভিকেন্দ্র বল বস্তুর উপর প্রযুক্ত হলেও যেহেতু কোনো কার্য করে না, সেই কারণের জন্য আমরা এই বলটাকে বলবো কার্যহীন বল বা নো ওয়ার্ক ফোর্স। তাহলে আমরা ওয়ার্কের তিনটে ক্লাসিফিকেশন করলাম। এইবারে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেমে, যেটা অনেক সময় তোমাদের করা হয়, সিজিএস ইউনিট এসআই ইউনিটকে কম্বাইন করে এমনভাবে তোমাকে প্রবলেম দেওয়া হবে যে প্রবলেমটা করতে গিয়ে তুমি যদি ইউনিটের দিকে কনসেন্ট্রেট না করো তাহলে পরে হয়তো তুমি প্রবলেম সলভ করলে ঠিক মতন, কিন্তু তোমার টোটাল প্রবলেমের এররটা হয়ে গেল 0। তাহলে টোটাল প্রবলেমটা যদি ভুল হয়ে যায় তাহলে পরে সেরকমভাবে আমাদের অ্যাপ্রোচ করে কোনো লাভ নেই। তাহলে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এসআই ইউনিট সিজিএস ইউনিট অনুযায়ী কোন কোন ইউনিটগুলোকে আমরা চেক করব কোনো একটা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে যাওয়ার আগে। তাহলে সেইটা করার জন্য আমরা তোমাদেরকে খুব সিম্পলভাবে কয়েকটা কন্ডিশন বলে দিচ্ছি, এগুলোকে মাথায় রাখবে। কি কি কন্ডিশন? প্রথমে আগে দেখা যাক ওয়ার্ক ডান এসআই সিস্টেমে সিজিএস সিস্টেমে কি কি ইউনিটকে ফলো করে। আমাদের ওয়ার্কের দুটো টাইপ অফ ইউনিট আছে, একটার নাম হচ্ছে অ্যাবসোলিউট ইউনিট পরম একক, আরেকটার নাম হচ্ছে গ্র্যাভিটেশনাল ইউনিট বা অভিকর্ষজ একক। তাহলে বুঝতেই পারছো এখানে গ্র্যাভিটেশন আছে, তার মানে অভিকর্ষজ ত্বরণ বা অভিকর্ষজ একটা প্রভাব আছে, আর অ্যাবসোলিউট বা পরম মান, এই মানটা কখনো চেঞ্জ হবে না। দুটোর মধ্যে ডিফারেন্স কি কি? আমরা প্রথমে এসআই সিস্টেমে ওয়ার্ক ডানের অ্যাবসোলিউট ইউনিটটা দেখে নিই। ওয়ার্ক ডানের অ্যাবসোলিউট ইউনিট হচ্ছে জুল, যদি আমরা এসআই সিস্টেমে ওয়ার্ক ডানকে কনসিডার করি। এবার কোয়েশ্চেন হচ্ছে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু 1 জুল, এটা কখন হবে? কন্ডিশনটা মনে রেখো, যদি ফোর্স হয় 1 নিউটন, ডিসপ্লেসমেন্ট হয় 1 মিটার। তার মানে 1 নিউটন ফোর্স অ্যাক্ট করবে অবজেক্টের উপর, 1 মিটার ডিসপ্লেসমেন্ট হবে প্রযুক্ত বলের অভিমুখে, এবং তার জন্য করেসপন্ডিং ওয়ার্ক ডানটা হবে 1 জুল। তাহলে আমরা কি বলবো? 1 জুল ইজ ইকুয়াল টু 1 নিউটন ইন্টু 1 মিটার। কিন্তু যদি আমরা গ্র্যাভিটেশনাল ইউনিটে চলে আসি, এসআই সিস্টেমে গ্র্যাভিটেশনাল ইউনিট কিন্তু আর জুল নয়, গ্র্যাভিটেশনাল ইউনিট হচ্ছে কিলোগ্রাম মিটার। তাহলে কিলোগ্রাম মিটার টার্মটা কোথা থেকে এলো? এইটাই হচ্ছে আমাদের নিউমেরিক্যাল প্রবলেমের ইউনিটের কম্বিনেশনাল কন্ডিশন। ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু 1 কেজি মিটার, এটা কখন হবে? যদি ফোর্স হয় 1 কেজি এফ বা 1 কিলোগ্রাম ফোর্স, ডিসপ্লেসমেন্ট আগের বারের মতন 1 মিটার। প্রশ্ন হচ্ছে এই 1 কেজি এফটা কি বস্তু? কিছুই নয়, 1 কিলোগ্রাম ভরের একটি বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে। তাহলে 1 কেজি মিটার ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো ইকুয়েশনটা? 1 কেজি এফ ইন্টু 1 মিটার। সমস্যা হচ্ছে এই রকমভাবে আমরা কোনো নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে পারবো না, আমাদেরকে কেজি মিটার ইউনিটকে জুল ইউনিটে কনভার্ট করতে হবে। তাহলে ভালো করে দেখো, কেজি মিটারকে জুল আমি করতে পারি তখনই যদি আমরা কেজি এফ বা কিলোগ্রাম ফোর্সকে নিউটনে কনভার্ট করতে পারি। কারণ দেখো এখানেও 1 মিটার, এখানেও 1 মিটার, তাহলে আমাকে 1 কেজি এফকে নিউটনে কনভার্ট করতে হবে। এটা মনে রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 1 কেজি এফ ইজ ইকুয়াল টু
9.8 নিউটন। তাহলে পরে আমরা যদি এই ইকুয়েশনে পুট করি তাহলে 1 কেজি মিটার ইজ ইকুয়াল টু 9.8 নিউটন ইন্টু 1 মিটার। নিউটন ইন্টু মিটার মানেই হচ্ছে জুল, তাহলে 1 কেজি মিটার মানে 9.8 জুল। এই কনভার্সনটা আমাকে করতেই হবে, আদারওয়াইজ আমাদের প্রবলেম কিন্তু কমপ্লিটলি রং হয়ে যাবে। ইচ্ছা করে প্রবলেমের মধ্যে আমরা যখন নেক্সট ক্লাসে প্রবলেম সলভ করব, ডিসকাস করব, আমরা দেখব প্রবলেমের মধ্যে গ্র্যাভিটেশনাল ইউনিট দেওয়া থাকবে, আমাদেরকে এই লজিকটাকে ইউজ করে গ্র্যাভিটেশনাল ইউনিট থেকে অ্যাবসোলিউট ইউনিটে কনভার্ট করে আমাদের প্রবলেমটাকে সলভ করতে হবে। ঠিক একই লজিকে জাস্ট একটা টার্ম তোমাদের আমি বলে দিই, সেটা হলো যদি এই পুরো সিস্টেমটা এসআই না হয়ে যদি আমাদের সিজিএস সিস্টেম হতো তখন জুল এর জায়গাতে আমরা ইউজ করতাম আর্ক। আর যদি আমরা গ্র্যাভিটেশনাল ইউনিটের কথা চিন্তা করি তাহলে গ্র্যাভিটেশনাল ইউনিটের কেসে সিজিএস সিস্টেমে এইটা হয়ে যাবে গ্রাম সেন্টিমিটার। প্রবলেম সলভের সময়তে আমরা নেসেসারি চেঞ্জগুলোকে ইউজ করব, করে আমরা জুল থেকে আর্ক আর কিলোগ্রাম মিটার থেকে গ্রাম সেন্টিমিটারে কনভার্সনটা যাব। একটা কথা মাথায় রেখো, জুলের সঙ্গে আর্গের রিলেশন হচ্ছে 1 জুল ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্ক। তোমাদের ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারে ওয়ার্ক রিলেটেড যে পার্টগুলো আমরা ডিসকাস করলাম এই পার্টগুলোকে তোমরা মাথায় রাখো, কারণ এগুলোকেই আমরা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করব যখন আমরা নেক্সট ক্লাসে নিউমেরিক্যাল প্রবলেমগুলো সলভ করব। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে আজকে আমরা এই অবধি এটাকে কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আমরা পাওয়ার এনার্জিটা ডিসকাস করব এবং এরপরে আমরা নিউমেরিক্যাল প্রবলেমগুলোকে নিয়ে ডিসকাস করা স্টার্ট করব।